একটি মেয়ে সে যখন ক্লাস 7 এ পড়ে, তখন সে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে একটি ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। এবং ভাবুন, মেয়েটি কিন্তু সেই সময় জাস্ট ক্লাস 7 এ উঠেছে। তো বুঝতেই পারছেন মেয়েটির বয়স কতটা কম, একেবারেই বাচ্চা মেয়ে বলা যেতে পারে। এবার আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এই মেয়েটি ক্লাস 7 এ পড়াকালীন কেন পালিয়ে গিয়ে বিয়ে করতে গেল? এটা কি শুধুই একটা পাকামো, নাকি এর পিছনে অন্য কিছু ছিল? তো বিষয় যেটা সেটা হচ্ছে, মেয়েটি ওই বাড়ির বড় মেয়ে। ওর বাবা রয়েছে, মা রয়েছে। আর ও ছাড়াও মানে ও বড় মেয়ে, এবং তারপরে আরো ২ টো মেয়ে রয়েছে আর একটা ভাই রয়েছে ছোট। তো এই মেয়েটির উপরে দায়িত্ব ছিল যে ওকে প্রত্যেকদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ৩ ভাই বোনকে দেখাশুনো করতে হবে। এবং ওকে ১ম এ বলে যে এর জন্য ওকে পড়াশুনো ছেড়ে দিতে হবে। তো যাই হোক, ও মানে সারাদিনই যতটুকু সময় ও বাড়িতে থাকতো, ও কিন্তু ওর ৩ ভাই বোনকে দেখে শুনে রাখার চেষ্টা করতো। কারণ ও নিজেও খুবই ছোট। এবার একটা সময় আসে যখন যেহেতু ওর বাবা-মা দুজনেই সকালবেলা থেকেই কাজে বেরিয়ে যেত এবং ফিরতে, ফিরতে সন্ধে হয়ে যেত। তো একটা সময় আসে তখন ওকে বলে যে, "আর পড়াশুনো করা যাবে না। এবার তোমাকে কিন্তু পুরোপুরিভাবে" মানে এমনিতে তো রোজ স্কুল যেতে পারতই না। তো একটা সময় ওর বাবা-মা বলে যে, "পড়াশুনো ছেড়ে পুরো বাড়িতে বসে থেকে বাকি ৩ ভাই বোনকে ওকেই মানুষ করতে হবে।" এবার এই কথা যখন ওকে বলে, ওর কিন্তু ভীষণ রাগ হয় এবং ও যথারীতি প্রতিবাদ করে। ও বলে যে, "আমি বাড়িতে থেকে মানে যতটুকু সময় থাকে আমি ভাই-বোনেদের দেখি ঠিক আছে। কিন্তু আমি স্কুল ছেড়ে দেবো, আমার বন্ধু-বান্ধব রয়েছে স্কুলে। আমি বিকেলে কোথাও খেলতে যেতে পারি না। তো আমি সারাদিন যদি মানে ভাই-বোনেদেরকেই মানুষ করে যাই, তাহলে আমি স্কুল করব কখন?" তোর বাড়ি থেকে বলে, "না, ওসব করা যাবে না। আমরা যেহেতু সকাল থেকে রাত অবধি মাঠে-ঘাটে কাজ করছি বা অন্য কোনো কলকারখানায় কাজ করছি, তোমাকেই ভাই-বোনেদের দেখতে হবে।" তো এই জিনিসটা ওর একেবারেই অপছন্দের ছিল এবং স্কুল যাতায়াতের পথে ওর সাথে একটি ছেলের আলাপ হয় এবং সেই আলাপ থেকেই প্রেম ভালোবাসে এবং সেখান থেকে ওই ক্লাস 7 এ পড়াকালীন ও কাউকে কিছু না বলে নিজের ২-১ টা পরিধেয় মানে জামাকাপড় নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং গিয়ে ওই ছেলেটির সাথে বিয়ে করে সংসার শুরু করে। এবার এই অবধি আপনারা যে শুনলেন, এটা কিন্তু একরকম বিষয় ছিল। এরপরে ওই বাচ্চা মেয়েটি যে ক্লাস 7 এ বিয়ে করে সংসার করতে চলে গেল অন্য বাড়িতে, সেখানে গিয়ে যে তাকে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, সেটাই কিন্তু আজকে এই ঘটনায় আমি আপনাদেরকে সকলকে বলব। তবে সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না। প্রত্যেকে আপনারা পুরো ঘটনাটা ১ম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনারা এই ঘটনাটা কিন্তু ভীষণ এনজয় করবেন এবং এই ঘটনাটা থেকে না মানে আপনারা সমাজের একটা সম্পূর্ণ অন্য দিক দেখতে পাবেন এবং সেইখানে যে কি ঘটনা ঘটে বা কিরকম বিষয় আসতে পারে বা কিরকম ঘটনা ঘটে, সেটা হয়তো আপনারা জানেন না। সেটাই কিন্তু আজকের এই ঘটনায় জানতে পারবেন এবং এটা কিন্তু সত্যি একটা বেশ ভয়ের ঘটনা। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেইল আইডি মেনশন আছে। সেই ইমেইল আইডিতে ইমেইল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫ টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। আপনারা Facebook, WhatsApp যেকোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি আমি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে ঋতুপর্ণা ইমেইল করে পাঠিয়েছে। এবং ঋতুপর্ণা এই ঘটনাটা যেভাবে শুনেছে বা যতটুকু ও বুঝতে পেরেছে ঘটনাটা সম্পর্কে, ও কিন্তু সেটা পুরোপুরি সেভাবেই আরকি ঘটনাটা লিখে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি।
এবং ঘটনাটা ও শুনেছে ও যে অফিসে চাকরি করে, সেই অফিসে যিনি চা, স্যান্ডউইচ এগুলো বানিয়ে দেয়, তো তার কাছ থেকে ঘটনাটা শোনা। এবং ঘটনাটা যত আরো সামনের দিকে এগোবে, আ আমি তত আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে বলবো যে এক্সাক্টলি কি ঘটেছিল এবং কিভাবে ঋতুপর্ণা ঘটনাটা পুরোটা জানতে পারল। সেটাও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আপনারা প্রত্যেকে মন দিয়ে ঘটনাটা শুনুন। ১ম এ আমি কিছু কথা ঘটনা সম্পর্কিত বলে নিই। অলরেডি কিছু কথা বলেছি, আরেকটু কিছু বলে নিই। তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমারও ঠিক তেমনই আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। একটা নিম্নবিত্ত পরিবার, সেই পরিবারের স্বামী-স্ত্রী, তাদের ৩ মেয়ে এবং সবথেকে ছোট সন্তান সেটা হচ্ছে একটা ছেলে। এবং যাদের একেবারে বলা যেতে পারে নুন আনতে পান্তা ফুঁড়ের মতো অবস্থা। এবার একটা সময় ওই ফ্যামিলিতে মানে যে ভদ্রলোক ছিলেন, যে বাবা আরকি বাচ্চাগুলোর, তিনি একাই কাজ করতেন। এবার তিনি কিছুদিন কোনো ধান কলে কাজ করলেন, কোনো তেল কলে কাজ করতেন এবং ওনাদের নিজেদের কোনো জমি জায়গা ছিল না। অন্যের জমিতে হয়তো ওনারা চাষাবাদ করতেন। এবার আস্তে, আস্তে যখন ৪ ছেলেমেয়ে হয়ে গেল, ছোট ছেলেটা যখন হলো, তো তারপরে সংসারে ওদের আরো বেশি অভাব দেখা দিল। ৩ মানে ৩ টে মেয়ে রয়েছে আর একটা ছেলে। তো সেই ছেলেটা যখন একটু বড় হয়, তখন ওর মায়ের পক্ষেও আর ঘরে থাকা সম্ভবপর হলো না। কারণ সংসারে অভাব-অনটন এত বেড়ে গেছে যে বাচ্চাগুলোকে দুবেলা ওরা ঠিকমতো খাবার দিতে পারত না। তো এবারে ওই বাড়ির যে বড় মেয়ে ছিল, সেই মেয়ের সেই মেয়ের উপরে দায়িত্ব পড়ল। যেহেতু বাবা-মা দুজনেই সকালবেলা বেরিয়ে যাচ্ছে। নয় মাঠে-ঘাটে কাজ করছে, নয় কোনো বাড়িতে লোকের বাড়িতে গিয়ে কাজ করছে, নয় কোনো ওরকমই কোনো চাল কল বা তেল কলে কাজ করছে। তো বাকি ছেলেমেয়েগুলোকে দেখবে কি? তো সেই ক্ষেত্রে ওই বাড়ির যে বড় মেয়ে ছিল, সেই মেয়ের উপরে দায়িত্ব পড়ল তার পরের ২ বোন এবং যে ছোট যে ভাই রয়েছে তাকে দেখাশোনা করা। এবার এই যে মেয়েটি ছিল, সেই মেয়েটি কিন্তু ছোটবেলা থেকে ওরা গ্রামে বড় হয়েছে। ওদের একটাই ঘর ছিল। মানে ওটা ওদের নিজেদেরই ভিটেমাটিটুকু নিজেদের ছিল। তো সেটাও ভাগ বাটোয়ারা করে পৈতৃক হিসেবে ওরা পেয়েছিল। কিন্তু বিষয় হচ্ছে যে ওই একরত্তি একটা ঘর, সেই ঘরেই সবাই মিলে থাকা কষ্ট করে। ছোট্ট এক ফালি রান্নাঘর। তো ছোটবেলা থেকেই ও আরকি যতটুকু বুঝতে পেরেছে যে ওরা খুব গরিব। ওদের কোনো স্বপ্ন দেখা কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। ওদের ভালো খাওয়ার অধিকার নেই। কিন্তু ওই মেয়েটা সবসময় মনে, মনে ভাবতো যে আমি না হয় গরিব বাড়িতে জন্মেছি। কিন্তু আমি কি সারা জীবন এরকম গরিবই থাকবো? এবার ও দেখতো ওর বাড়িতে ওর বাবা-মা কিন্তু সবসময় নিজেদের ভাগ্যকে খুব দোষারোপ করতো। ওরা খুব গরিব ছিল বলে। এবং ওর বাবা-মায়ের একটা পুত্র সন্তানের খুব শখ ছিল। তো সেইজন্যই ৩ মেয়ে তারপরে আরেকটা ছেলে হলো। তো ওনারা খুব খুশি, কিন্তু শুধুমাত্র খুশি দিয়ে তো আর হয় না। কারণ সংসার ঠিকঠাক মতো চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, টাকা পয়সা লাগে। তো সেইজন্য বাবা-মা দুজনেই কাজে বেরিয়ে যেত। এবার বাকি ভাই-বোনেদের জন্য কখনো, কখনো স্কুল যাওয়া হতো না। তো এরকম করে আস্তে, আস্তে চলছিল এবং একটা সময় আসে যখন ওর মা মাঝে মধ্যে কি করতো, হয়তো ধান তোলার সময় কি সবজি তোলার সময় কারোর জমিতে গিয়ে হয়তো ৪-৫ ঘন্টার জন্য কাজ করে আসতো। কিন্তু এরপরে আস্তে, আস্তে যখন সংসারে আরো বেশি অভাব দেখা দিল, যখন টাকা পয়সার দরকার পড়ল, তখন কিন্তু ওর বাবার সাথে, সাথে ওর মাও সকালবেলা বেরিয়ে যেত। পুরো সারাদিন কাজকর্ম করে উনি সন্ধ্যেবেলা বাড়ি ফিরতেন। এবার এইরকমভাবে যখন চলা শুরু হলো, তখন এই বাড়ির বড় মেয়ে, যেই বড় মেয়ের নাম ছিল মুগলি। এই মুগলির উপরে দায়িত্ব পড়ল যে তার স্কুলে যাওয়ার আর কোনো দরকার নেই। কারণ স্কুলে এমনিতেও ও ও যে স্কুলে পড়াশুনো করুক সেটা বাড়ির লোক যে খুব চাইতো ওর বাবা-মা সেরকম কিন্তু নয়। আর স্কুলে যাওয়ার জন্য ওকে যে বেসিক জিনিসগুলো লাগে সেগুলোও কিন্তু ও বাড়ি থেকে ঠিকমতো পেত না। এবার ও হয়তো কোনো ওর ক্লাসেরই উঁচু কোনো দিদিকে হয়তো বলল যে, "তোমার আগের বছরের একটু বইটা আমায় দিও।" তোমার কোনো ছেঁড়া ব্যাগ থাকলে সেই ব্যাগটা ও নিত। সেই ব্যাগটা এসে বাড়িতে সেলাই করে সেই ব্যাগে করে বইপত্র নিয়ে ও স্কুলে যেত। এইরকম করে, করে যখন ক্লাস 7 অব্দি ও পৌঁছলো, তো সেই সময় ওর বাড়ি থেকে বলল যে, "না, অনেক পড়াশুনো করেছো, আর পড়াশুনো করার দরকার নেই। এবার তুমি বাড়িতে থাকবে এবং পুরোপুরি ভাই-বোনেদের দেখবে।" তো এই বিষয়টা কিন্তু ওর ১ম থেকে একদমই পছন্দ ছিল না। তো বাড়িতে জানায় যে ও পড়াশুনো করতে চায়, কিছু চাকরি-বাকরি কাজকর্ম করতে চায় বড় হয়ে। কিন্তু বাড়িতে দেখলো যে ওর কথা শোনার মতো এখানে কেউ নেই। কারণ ওর বাড়িতে সত্যিই আর্থিক অবস্থা খারাপ। ওর মাও যদি ওর বাবার সাথে, সাথে কাজ করতে না বেরোয়, ওদের পক্ষে দুবেলা পেট ভরে খাবার জুটবে না। আর বুঝতেই পারছেন, মানে
3 মেয়ে 1 ছেলে, তাদেরকে খাওয়ানো পড়ানো সেটার জন্য একটা টাকা পয়সা লাগে। তো ও দেখলো যে এভাবে সম্ভব নয়। তো ওর তখনই ওর মনে মাথার মধ্যে একটা বিষয় ছিল যে, যে করেই হোক ও ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কারণ ওর পক্ষে ওই সারাদিন বসে, বসে ওর ভাই-বোনেদেরকে শুধু মানুষ করা, এইটা কিন্তু কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিল না। এবার ও যখন স্কুলে যেত, সে স্কুল যাতায়াতের পথে একটা বড় আরকি উম গাড়িপত্র সারানোর একটা দোকান পড়তো। তো সেই দোকানে অনেক মানে যে মালিক ছিল সেই লোকটা তো বয়স্ক। কিন্তু তার ওই বড় গাড়ি সেখানে কেউ সাইকেল সারাতে আসছে, কেউ স্কুটার সারাতে আসছে, কেউ অটো নিয়ে সারাতে আসছে। এরকম আরকি ছোটখাটো আরকি কাজকর্ম হতো। তো সেখানে ওর স্কুল যাতায়াতের পথে মুগলি একটি ছেলেকে দেখত। এবং সেই ছেলেটিও ওকে দেখতো, ছেলেটা ওকে দেখে হাসতো, ওর সাথে কথা বলার চেষ্টা করত। তো এরকম বেশ কিছুদিন চলে। এবার একদিন কি হয়, ওই ছেলেটা এসে মুগলির সাথে কথা বলে। তো মুগলিকে বলে যে সে মুগলিকে পছন্দ করে, ভালোবাসে, এরকম নানান কথাবার্তা বলে। এবার এই যে অভাবের সংসারে আস্তে, আস্তে থাকতে, থাকতে না মুগলির মধ্যে মানে ও সেই সময় হয়তো বয়সে খুব ছোট ছিল, মাত্র ক্লাস 7 এ পড়তো, জাস্ট উঠেছে। কিন্তু ওর ম্যাচুরিটি লেভেলটা অনেক বেশি ছিল। এবার ও বুঝতে পারে যে ওর পক্ষে মানে ওর বাড়িতে একে অভাব, ও পড়াশুনো করতে চায়, ওর চোখে একটা স্বপ্ন রয়েছে। কিন্তু ওর বাড়িতে যা পরিস্থিতি, তাতে করে ওর বাড়ি থেকে পড়াশোনা করার জন্য ওকে কিছুই সেরকম দেয়া হয় না। হয়তো মানে ওর যে স্কুলে পড়তো, সেই স্কুলে 2 জন টিচার ওর প্রতি মানে খুব কাইন্ড ছিল আরকি। তো ওকে টুকটাক হেল্প করে দিত। তো ও ভাবে যে এইভাবে ওর পক্ষে বেশিদিন আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই ছেলেটি যখন ওকে ভালোবাসার প্রস্তাব দেয়, তো সেই সময় মুগলি ক্লাস 7 এ পড়ে। ও তখন বলেছিল যে, "যদি তুমি এখনই আমাকে বিয়ে করতে পারো, তাহলেই তুমি আমার সাথে কথা বলতে এসো, নাহলে আসার কথা বলার আমার সাথে দরকার নেই।" এবং ওই ছেলেটা কিন্তু ওর থেকে বেশ কিছুটা বয়সে বড় ছিল। মানে প্রায় ওর থেকে 8-9 বছরের বড় তো হবেই। তারও যে খুব বেশি বয়স সেটা নয়, বা বিয়ের বয়স হয়ে গেছে সেটাও বলা যায় না। কিন্তু ওর থেকে বয়সে 8-9 বছরের বড় ছিল। এবার এই কথাটা যখন ওই ছেলেটিকে বলে, ছেলেটিরও মনে মাথায় কিছু একটা হয়তো খেলেছিল। তো তারপরে ছেলেটি চলে যায় এবং সেটি তার 2 দিন পরে আবার ও যখন স্কুলে যাচ্ছিল, তো তখন ওর সাথে দেখা করে। দেখা করে ওকে বলে যে, "তুমি আমাকে আগের দিন যেটা বললে, আমি সেদিন তোমাকে কিছু বলতে পারিনি। কিন্তু আজকে আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।" তো মুগলি দেখি তখন বলে যে, "দেখো, তুমি ভালো করে ভেবেচিন্তে বলছো তো? আমি কিন্তু তাহলে বাড়ি থেকে চলে আসবো। জিনিসপত্র সমস্ত নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আমার বাড়ির ফ্যামিলির এই ব্যাপার।" সেটা বলে, "ঠিক আছে।" তারপরে ওরা 2-3 দিন পরে একটা দিন স্থির করে এবং সেই দিনে ওরা পালিয়ে বিয়ে করবে, এটা ওরা নিজেরা আরকি ঠিক করে নেয়। এবং মুগলির দিক থেকে তো কেউ কোনো বন্ধু-বান্ধব সেরকম মানে স্কুলে যে কটা বন্ধু-বান্ধব ছিল, কিন্তু তাদেরকে তো আর ওই কথাটা বলতে পারেনি। কারণ তারা সবাই ওর বাড়ির আশেপাশেই থাকে। এবার কেউ কাউকে ও হয়তো বলল, সে আবার ওর বাড়িতে যদি কাউকে বলে দেয় বিষয়টা, তাহলে প্ল্যানটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। তো মুগলি কিন্তু ওর এই মানে ও যে ছেলেটিকে পছন্দ করেছে বা এর সাথে যে ও পালিয়ে বিয়ে করতে যাচ্ছে, এই বিষয়টা ও কিন্তু নিজে থেকে কাউকেই জানায়নি। ওর দিক থেকেও কাউকে জানায়নি। এবার ছেলেটা অবশ্যই ওর থেকে বয়সে অনেকটাই বড় ছিল। তো ওরও চেনা পরিচিত ছিল, বন্ধু-বান্ধব ছিল। তো ওর বাড়ি থেকে কেউ জানলো না। আর এদিকে ওর বাড়ি থেকে মানে মুগলির বাড়ি থেকে ওকে স্কুল ছাড়ার জন্য প্রচুর প্রবলভাবে চাপ দিতে লাগলো। তো তখন বলে যে, "ঠিক আছে, আমাকে আর 2-3 দিন সময় দাও, আমি স্কুল ছেড়ে দেব।" তো ও যেদিন বাড়ি থেকে বেরোয়, ওর সেই সেলাই করা ছেঁড়া ব্যাগে ওর পরনের 2 টো জামা নেয়। আ ওদের একটা মানে একটা ছবি ছিল। সেই বাড়ির ছবিতে ওর দাদু, ঠাকুমা একটা ছবি ছিল। সেই ছবিটা ওর খুব ভালো লাগতো। ও তাদেরকে খুব ভালোবাসে। তো সেই ছবিটা নেয়। আর ও কি করে, ওদের বাড়িতে যে ঠাকুর যেখানে রাখা হতো, সেখানে 2 টো মা লক্ষ্মীর চুপড়ি ছিল। কড়ি চুপড়ি হয় না? তো সেটা একটা নিয়ে ও মানে ওই ব্যাগের মধ্যে ও শুধুমাত্র এটুকুই নিয়েছে। আর কিন্তু কিচ্ছু না। এইটুকু নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ওর কাছে সেরকম দামি কোনো জামা-কাপড়, শাড়ি কিছু তো ছিলও না। ওর নেয়ারও কোনো প্রসঙ্গ নেই। তো মুগলি কি করে, ও বাড়ি ছেড়ে চলে আসার আগে শুধুমাত্র ওর মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে ও পরিষ্কারভাবে জানায় যে, "মা, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে তাকে বিয়ে করছি। এমনিতেও আমাদের পরিবারে তো অনেক অভাব।
তুমি বাকি 2 বোন আর ভাইকে নিয়ে তোমরা সবাই খুব খুশিতে থেকো এবং আমিও খুব ভালো থাকবো। তোমার সাথে আমার পরে আবার যোগাযোগ হবে। এইটুকু শুধু ও লেখে। বুঝতেই পারছেন ক্লাস 7 এর একটা বাচ্চা মেয়ে। তার মনে মাথায় তখন এটুকুই এসেছিল তো সেটুকুই লেখে। লিখে ওই চিঠিটা বাড়িতে রেখে ও ছেলেটির সাথে মানে পালিয়ে গিয়ে বিয়ে করবে এই উদ্দেশ্যে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার ছেলেটি একটা মন্দিরে ওকে নিয়ে যায়। সেটা ওদের গ্রাম থেকে আরো 2-3 টে গ্রাম পরে। একটা মন্দিরে যায়, সেখানে ওদের বিয়ে হয় এবং এই যে বিয়েটা হয় সেই সময় কিন্তু ছেলের বাড়ি থেকে একটা ছেলের দূরসম্পর্কের এক দাদা ছিল আর ওর 2 টো বন্ধু গেছিল। এবার বিয়ে থা মিটে যায়। সেখানে ওরা পাশেই একটা জায়গায় কিছু খাওয়া-দাওয়া করে। করে ছেলেটা বলে যে, "এবার তুমি শ্বশুরবাড়ি চলো।" মানে ছেলেটার বাড়ি। আচ্ছা এখানে বলে রাখি ছেলেটার বাড়ি কিন্তু মানে এই মুগলির বাড়ি যে গ্রামে ছিল তার পাশের গ্রামেই ছেলেটার বাড়ি। তো ছেলেটা তখন বলে যে, "দেখো আমাদের হয়তো কিছুদিন আলাদা থাকতে হতে পারে। তো তোমার কোনো অসুবিধে নেই তো?" তো মুগলি বলছে, "না।" কারণ মানে মুগলি আরকি সমস্ত বাড়িঘর নিজের মানে বাড়ি, মা-বাবা সবাইকে ছেড়ে এসেছে। ফলে ওর তখন মনে, মনে এটাই ইচ্ছে ছিল যে ও আর যাই হোক ও বাড়িতে থাকবে না। এবার ও শ্বশুরবাড়ি যায়। তো গিয়ে দেখছে যে ওর শ্বশুরবাড়ি মানে একদমই যা হয় আরকি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার। ঘর সেরকম ভালো নয়। অনেক ওর মানে ছেলেটারও অনেকগুলো ভাই-বোন। তো ছেলেটার মা, বাবা কেউই জানতো না। ও যেটা মানে আরকি বুঝতে পারে যে কেউই জানতো না। তো তারা যখন দেখেছে যে তাদের ছেলে এরকম করে বিয়ে করে হঠাৎ করে ঘরে ঢুকছে, তো তারা স্বাভাবিকভাবেই খুব অবাক হয়ে যায়। এবং যেটা ও বুঝতে পারে মুগলি যে ছেলেটির যে মা, সেই মা কিন্তু বেশ খুশিই হয়েছে যে ছেলে বিয়ে করে এনেছে। কিন্তু ছেলেটির যে বাবা ছিল, সেই বাবা খুব একটা খুশি হয়নি। তো বাবা ছেলেটিকে আরকি ঘরের ভিতরে ডাকে এবং মুগলিকে বলে, "তুমি এখানেই দাঁড়াও।" তো ঘরের ভিতরে কি কথা হয়েছে না হয়েছে কেউ জানে না। তো ছেলেটা তখন বলে যে, "আমরা একটু এখানে বসি, মা আমাদেরকে কিছু খাবার-দাবার করে দেবে।" তো সেই সময় নাকি ছেলেটির মা লুচি তরকারি করে দেয় এবং সেটাই ওরা খায়। খাওয়ার পরে ছেলেটা বলে যে, "আমাদেরকে কিছুদিন আলাদা থাকতে হবে।" তো মুগলি বলছে যে, "কেন? এখানে আমরা কেন থাকতে পারবো না?" তো তখন বলছে, "দেখতেই তো পাচ্ছ আমাদের ঘরের অবস্থা, 2 টো মাত্র ঘর। আর ওরাও অনেক ভাই-বোন।" এবার শ্বশুরবাড়িতে ও সেই সময় সব মিলিয়ে মনে হয় 1 ঘন্টা টাক ছিল। তো ওকে বলে যে, "আমরা কিছুদিন আমাদের এক আত্মীয় আছে, সেই আত্মীয়র বাড়িতে থাকবো। তারপর আমরা এইখানে চলে আসবো।" এবং আত্মীয়র বাড়িতে ওরা যে থাকবে, সেটা কিন্তু পুরোপুরি ফ্রিতে নয়। মানে তাদেরকে খুব সামান্য কিছু টাকা দিয়ে ওরা ভাড়া হিসেবেই থাকবে। এবার ওই ১ টা ঘন্টা মুগলি শ্বশুরবাড়িতে থাকে এবং ওর শাশুড়ি ওর সাথে মোটামুটি ভালো ব্যবহারই করে। ২-৪ টে কথা হয় এবং ওকে মুখ দেখে একটা রূপোর পায়ের তোড়া দিয়েছিল। বুঝতেই পারছেন খুব গরিব বাড়ি আর জানতও না যে ছেলে বিয়ে করবে। এট লিস্ট ও সেরকমটাই জানে। তো ও ওখানে থাকে এবং তারপর ওরা খাওয়া-দাওয়া করে চলে আসে। ওই গ্রামেই একটা অন্য বাড়িতে যে বাড়িটার একটাই ঘর, সেই ঘরটা ওদেরই কোনো আত্মীয় ভাড়া হিসেবে দিয়েছে এবং ছেলেটা পয়সা দিয়ে সেটা ভাড়া হিসেবে নিয়েছে। এইবার শুরু হলো মুগলির সাংসারিক জীবন। আচ্ছা এরপরে বলে রাখি, ঠিক ওর যেদিন বিয়ে হলো ঠিক তার পরের দিন মুগলির মা কিন্তু মানে ওদিকে যখন চিঠিটা বাড়িতে পেয়েছে তো ওর মা তো মানে পাগল, পাগল অবস্থা বাবা-মায়ের যে কোথায় গেল মেয়ে? কার সাথে গেল? এবং দেখুন গ্রামে যখন একটা এরকম ঘটনা ঘটে না সেটা কিন্তু খুব বেশিদিন চাপা থাকে না। আর মুগলি স্কুল যাওয়ার পথে ওই ছেলেটার সাথে যে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা একটু আধটু হতো, সেটা কিন্তু ওখানকার আশেপাশের কিছু মানুষজন লক্ষ্য করেছিল। এবং এই যে ছেলেটা যে বিয়ে করে, সে কিন্তু পরের দিন যথারীতি কাজে আসে এবং সে কিন্তু অস্বীকার করে না। ফলে মুগলির বাবা-মায়ের কিন্তু এটা বুঝতে বেশিদিন সময় লাগলো না। মানে পরের দিনই বুঝে গেল যে এর সাথে বিয়ে হয়েছে এবং এর বাড়িতেই আছে। তো মুগলির মা তো খুব কান্নাকাটি করছে এবং বলছে, "আমি মেয়ের সাথে দেখা করতে চাই।" তো ছেলেটা নিয়ে গেছে। নিয়ে গেছে এবার মুগলির সাথে কথা হয়েছে। এবার ওর মা তো খুব কাঁদছে বলছে, "তুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলি? তোর স্কুল ছাড়ার ইচ্ছে ছিল না। তুই ছেলে-মেয়ে বা তোর ভাই-বোনদেরকে দেখতে তোর অসুবিধা হচ্ছে। তুই সেটা আবার বলতিস।" তো তখন মুগলি বলছে, "আমি তো তোমাদেরকে অনেকবার বলেছিলাম। কিন্তু তোমরা তো আমাকে জোর করেছো যে স্কুল ছেড়ে দিতে হবে, আমাকে শুধু ভাই-বোনেদের মানুষ করতে হবে, দেখতে হবে। আমার এটা ভালো লাগতো না। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।" এবং মুগলি বলে যে, "আমি যাকে বিয়ে করেছি সে খুব ভালো, সে আমার খুব খেয়াল রাখে, সে আমায় খুব ভালোবাসে।" বুঝতেই পারছেন ক্লাস 7 এর একটা বাচ্চা মেয়ে। সে আর
ভালোবাসা বলুন কি আর সে কতটুকুই বা বোঝে। তার কাছে সবকিছু খুব সিম্পলিফাইড। সে চোখের সামনে যেটুকু দেখছে, যা দেখছে সে সেটাই বিশ্বাস করছে। ওরা তো খুবই গরিব ছিল, তো ওর মা-বাবা ওখান থেকে চলে যায়, বলে ঠিক আছে। এবারে মুগলির সাংসারিক জীবন শুরু হলো। ও ওই ছোট্ট ভাঙাচোরা একটা ঘর ছিল, সেখানে রান্নাবাড়ি করতো, যেটুকু যা ওর স্বামী এনে দিত। ওরা খাওয়া-দাওয়া করতো এবং ওইখানেই থাকতো। এইভাবে কিন্তু একটা মাস মোটামুটি ভালোভাবেই কেটে যায়। এইবারে মুগলির কিন্তু বরাবরই ইচ্ছে ছিল যে ও মাধ্যমিক পরীক্ষাটা এটলিস্ট দেবে, এবং ও স্কুলের যারা দিদি ছিল, সিনিয়র ছিল, তাদের কাছে শুনেছিল যে মাধ্যমিক পাশ করার পরে অনেক জায়গায় অনেক কাজ করা যায়, অনেক ট্রেনিং করা যায়, এগুলো মোটামুটি শুনেছিল। তো ওর মনে মনে খুব ইচ্ছে যে ও মাধ্যমিকটা দেবে। তো একদিন কি করলো, ওর বরকে বলে যে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিতে চাই। তো ওর আর কিছুদিন পরে ক্লাস 8-এ ওঠাচ্ছিল। তো ওর বর বলছে যে তোমার বিয়ে হয়ে গেছে আমার সাথে, আবার এখন পড়াশোনা করে তুমি কি করবে? তখন ও বলছে কেন, আমি কোনো কাজে যেতে পারবো, আমি কোনো ট্রেনিং করতে পারবো, কেন আমি পারবো না? তখন বলছে না না, ওসব করার কোনো দরকার নেই। আর এদিকে একটা মাস মুগলির সাথে ওর বরের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, এবং মানে মোটামুটি ওরা হাসি খুশিই থাকতো। কিন্তু একটা মাস যাওয়ার পর থেকে মুগলি দেখছে যে ওর স্বামীর ভিতরে কিছু পরিবর্তন আসছে। যেমন আগে যেটুকু যা রোজগারপাতি করতো সেটা ওর হাতে দিচ্ছিল, সংসার মোটামুটি যেভাবেই হোক টেনে টুনে চলে যাচ্ছিল। এখন কথায় কথায় ওর মানে ওর বর আর কি বলছে যে তুমি তো বাপের বাড়ি থেকে কিছু আনোনি, আমার উপরে পুরো দায় দায়িত্ব, এই যে ভাঙাচোরা ঘর বলো এটাকেও ভাড়া দিতে হয়। এটা অভাবের মধ্যে মানে অভাবের সংসার এমনিতেই। তার মধ্যে ওর স্বামী কিন্তু এবার আস্তে আস্তে ওর প্রতি একটু একটু করে বিরক্তি প্রকাশ করতে লাগলো, এবং খরচাপাতি এগুলো নিয়ে নানান কথাবার্তা ওকে বলতো। এবার মুগলি প্রত্যেকবারই বলতো যে আমরা তাহলে এখানে আছি কেন, তোমার বাড়িতেই তাহলে আমরা থাকি, অসুবিধে তো কিছু নেই, আর আমিও আমার বাড়িতে একটা ঘরেই এভাবে ভাই বোনেদের সাথে মানুষ হয়েছি, তা আমার কোনো সমস্যা নেই, তুমি কেন বারবার মানে বিরোধিতা করছো? তো তখন এটা নিয়ে ওদের মধ্যে মাঝে মধ্যেই বচসা হতো, এবং একদিন খুব ঝগড়া হয়, এবং ঝগড়া হওয়ার পরে ঠিক হয় যে ওরা ওই শ্বশুর বাড়িতেই ফিরে যাবে। এবার যেদিন ওরা শ্বশুরবাড়ি চলে যাবে ঠিক তার আগের দিন রাতের বেলা মুগলির বর মানে খুব নেশা ভান করে আসে, যেখানে কিন্তু ছেলেটা খুব একটা নেশা ভান করতো না, মানে মুগলি এর আগে কোনোদিন দেখেনি ছেলেটা নেশা করে ঘরে ঢুকেছে। তো ওরকম নেশা ভান করে এসেছে, তো মুগলির খুব খারাপ লেগেছে, কারণ ওর বাড়িতে ও অভাব দেখেছে, দারিদ্রতা দেখেছে, এক পেটে মানে একবেলা অল্প একটু পেটে পড়েছে খাবার সেরকমও হয়েছে, কিন্তু নেশা ভান করে ঘরে আসে এই জিনিস কিন্তু ওর নিজের বাবার মধ্যেও দেখেনি, বা ওদের পরিবার পরিজন কারোর মধ্যেই কিন্তু এই বিষয়টা ছিল না। এবার ওর তো খুব খারাপ লাগছে, ভয়ও লেগেছে এরকম ভাবে মানে নেশা ভান করে ওর নিজের স্বামীকে দেখে। আর ও ও একটা বাচ্চা মেয়ে, ওর তো বেশি বয়স না, ক্লাস 7-8-এ পড়া একটা মেয়ের কি বা বয়স হতে পারে? তো সে এই বয়সের মধ্যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, নিজের বাবা মা ভাই বোন সবাইকে ছেড়েও চলে এসেছে। তো ও কথা বলতে যে, এবং ও দেখছে যে ওর স্বামী কিরকম একটা মানে অসংলগ্ন কথাবার্তা বলছে, ও না কিছু বুঝতে পারে না। তো এরপরে মুগলির স্বামী ওকে বলে, তোমাকে একটা কথা আমার বলার আছে যেটা তুমি এখন অবধি জানো না। তো কাল তো তুমি আমার বাড়ি গিয়ে থাকবে, কাল থেকে তো আমরা আমাদের বাড়িতে থাকবো। তো তোমাকে কিন্তু এই বিষয়টা খুব ভালো করে জেনে নেওয়া দরকার। এবার মুগলি বুঝতে পারছে না যে ও কি জানে না। এবার দেখুন মুগলির সাথে ওই ছেলেটার মানে মানে যা 4-5 মাসই আলাপ ছিল, এবং সেই অর্থে প্রেম বলুন বা সেই অর্থে কথাবার্তা বলুন সেগুলো এর আগে কিছুই হয়নি। সেভাবে কথাও বলতো না, কিছুই না। নেহাত ও বাড়িতে একটা এমন পরিস্থিতির মধ্যে ছিল, সে কারণে ও বাধ্য হয়ে কিন্তু ছেলেটার হাত ধরে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। এবার ও বুঝতে পারছে না যে কোন কথাটা বলতে চাইছে, এবং ছেলেটা একটু নেশা ভানও করে এসেছে, তো না চুপচাপ শুনছে। তখন ছেলেটা বলে যে তুমি যে কালকে যাবে বলছো, তুমি তোমার তো খুব শখ শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করার, ওখানে গিয়ে কিন্তু তুমি একজনকে দেখতে পাবে যে তোমাকে খুব একটা পছন্দ করবে না, এবং আমি জানি তুমিও তাকে পছন্দ করবে না। আর ও ভাবছে কার কথা বলছে, কোনো ভাই নিজের কোনো ভাই বোনেদের কথা বলছে, বা বাড়ির কোনো বড় বয়োজ্যেষ্ঠ কারোর কি কথা বলছে? তখন মুগলি বলছে কেন আমি সবাইকে পছন্দ করব না, আমাকেও সবাই পছন্দ করবে, আমিও সবাইকে পছন্দ করব। তো তখন ওর বর না হাসতে হাসতে বলছে যে তুমি কি জানো যে আমার এর আগে একটা বিয়ে হয়েছিল, আমার একটা বউ আছে। এবার এই কথাটা যখন মুগলি শোনে,
ও না মানে ওর পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যায়। মানে যে ছেলেটাকে ভালোবেসে যাকে ভরসা করে ও নিজের বাড়ি-ঘর ছেড়ে যেভাবেই হোক নিজের বাড়ি তো যা হোক কিছু তো নিজের বাড়ি ছিল, সেখানে নিজের মা, বাবা, ভাই-বোন সব ছিল। ভিটেমাটিটুকুও ছিল। সবকিছুকে ছেড়ে ও যার হাত ধরে বেরিয়ে এসেছে, সে বিয়ের ১.৫ মাসের মাথায় বলছে যে তার নাকি এর আগে একবার বিয়ে হয়েছে এবং সেই বউ আছে। এটা শুনে না ও পুরো হয়ে যায়। এবং ছেলেটা তখন আবার ওই নেশাগ্রস্ত অবস্থায় বলছে যে, "তোমাকে যেদিন আমি বিয়ে করি, সেদিন আমার বউ ওর বাপের বাড়ির কোনো একটা আত্মীয়র বাড়ি গেছিল। তো সেই জন্য ও কিন্তু ওর বউকে দেখেনি।" বলছে, "আমার বউ কিন্তু ওই বাড়িতেই থাকে।" এবং এই ছেলেটি যেহেতু ছেলেটার বাড়ি ওই গ্রামেই ছিল এবং ওরা ভাড়া থাকতো সেই গ্রামে। তো ছেলেটা প্রত্যেকদিনই কাজ থেকে ফিরে ২-৩ ঘন্টার জন্য বাড়িতে যেত। ও বলত যে, "আমি আমার বাবা-মায়ের সাথে দেখা করতে যাচ্ছি" এবং এই ১-১.৫ মাসে ও কিন্তু আর নিজের শ্বশুরবাড়ি যায়নি। তো তখন ছেলেটা বলে যে, ওর বউ ওই বাড়িতেই থাকে, আজও থাকে। এবং এই যে পরের দিন মানে কালকে যে ওরা শ্বশুরবাড়িতে চলে যাবে, বাড়ি ভাড়া যেহেতু দিতে অসুবিধা হচ্ছে, টাকা-পয়সাটা সমস্যা রয়েছে। ওকে গিয়ে ওই সতীনের সাথেই কিন্তু ঘর করতে হবে। মানে ছাড়াছাড়ি তো হয়ইনি এবং সে যে আলাদা থাকে তা কিন্তু নয়, ওই বাড়িতেই থাকে সে। তাহলে ভাবুন বিষয়টা কিরকম অদ্ভুত। এবার মুগলি না এসব শুনে না কিরকম একটা মানে অবাক হয়ে গেছে। ও ভাবছে আমি এগুলো কি শুনছি? এবং আমার বর যেগুলো আমাকে বলছে সেগুলো কি আদৌ সত্যি কথা নাকি ও আমার সাথে মশকরা করছে, ইয়ার্কি করছে? এবার ও না বারবার বলছে যে, "তুমি এগুলো কি বলছো? এগুলো তুমি সত্যি কথা বলছো? তোমার সত্যি এর আগে বিয়ে হয়েছিল?" তখন বলছে, "হ্যাঁ, আমার এর আগে বিয়ে হয়েছে। প্রায় ২.৫ বছর আগে ওর বিয়ে হয়েছে ছেলেটার।" তো বলছে, "তুমি আমাকে তাহলে বলোনি কেন? তুমি কেন তাহলে আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? এরকম মিথ্যে কথা কেন আমাকে বললে? তুমি যেখানে বিয়ে হয়ে গেছে?" তো তখন ছেলেটা মানে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। সে শুধু হাসছে এবং বলছে যে, "হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো বলেছি। আর বিয়ে যেটা হয়েছে সেটা মানে অন্যের চোখে সেটা বিয়ে, সমাজের চোখে সেটা বিয়ে। কিন্তু আমি সেই বিয়েটাকে মানি না এবং আমার স্ত্রীর সাথে আমার কোনো যোগাযোগই নেই। সে আমার বাড়িতে থাকে ঠিকই। তো আমার সাথে মানে আমি যে ওর স্বামী বা ও যে আমার স্ত্রী, সে বিষয়টাই নেই।" এবার সেটা নিয়ে ওদের মধ্যে একটু বচসা হয় সেদিন। আর যেহেতু ছেলেটা নেশাগ্রস্ত অবস্থাতেই এসেছিল, তো ছেলেটা কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে। এবার মুগলি ভাবছে যে আদৌ কি মানে মুগলি এতটাই অন্ধবিশ্বাস করেছিল, মানে বয়সটাও কম। ও তখনও ভাবছে যে ওর স্বামী হয়তো ওর সাথে ইয়ার্কি করছে, মশকরা করছে। এবং ও বিষয়টাকে একটু ওর খারাপ লাগে ঠিকই। তো তারপরে ও ভাবে যে, "ধুর আমি এগুলো নিয়ে কেন বেকার ভাবছি? ওর সত্যি, সত্যি বিয়ে হয়েছে এরকম হয় নাকি? ওর কোনো বিয়ে থা হয়নি। আমিই ওর স্ত্রী।" এবার এই সমস্ত চিন্তাভাবনা করে ও ঘুমিয়ে পড়ে। এইবার এলো সেই সময়। পরের দিন মুগলি জিনিসপত্র যা ২-৪ টে ঘরে সংসারে যেটুকু জিনিসপত্র ছিল গুছিয়ে নিয়ে মুগলি আর ওর স্বামী ওর সেই বাড়ি যেখানে ওর শ্বশুরবাড়ি, সেই গ্রামের সেই বাড়িতে যায়। এবং গিয়ে দেখছে মানে বাড়িতে ঢোকার একটু আগে থেকেই দেখছে বাড়িতে প্রবল অশান্তি হচ্ছে। খুব জোরে, জোরে কেউ চিৎকার করছে। তো তখন ওর স্বামী বলছে যে মানে সকালে উঠেও যখন মুগলি আরকি উঠেছে ঘুম থেকে, ওর বর উঠেছে। তো মুগলি ওর বরকে মানে এতটাই ও সাদাসিধে মেয়ে ছিল, বলছে যে, "দেখো তুমি না কালকে আমাকে এরকম, এরকম বলছিলে, তোমার নাকি আগে একটা বিয়ে হয়েছিল। তুমি জানো কালকে আমার সাথে তুমি এরকম ধরনের ইয়ার্কি করছিলে। আমার না একটু ভয় লেগে গেছিল। কিন্তু তারপরে আমি বুঝলাম তুমি ইয়ার্কি করছো।" তো এটা শুনে না ছেলেটা একটু অবাক হয়ে যায়। বলছে, "কেন? আমি তো তোমাকে সত্যি কথাই বলেছি। আমার সত্যিই এর আগে বিয়ে হয়েছিল এবং আমার বউ ওই বাড়িতেই থাকে।" এবার এটা যখন মুগলি শোনে, ও না মানে পুরো শকড হয়ে যায়। কিছু করারও নেই। এবার ও বলছে, "তুমি তাহলে কেন আমাকে বিয়ে করলে? কেন আমি সবকিছু ছেড়ে তোমার সাথে এলাম? তোমার তো একটা বিয়ে অলরেডি হয়ে গেছে। তুমি তো অলরেডি বিবাহিত।" তো যাই হোক এটা নিয়ে বচসা হয় কিন্তু কিছু করার নেই। এবার ওই বাড়িতে ঢোকার আগে শুনতে পাচ্ছি যে প্রচুর ঝগড়া হচ্ছে। তো তখন মুগলির বর মুগলিকে বলছে, "এই দেখো, এই হচ্ছে আমার সেই বউয়ের গলা। এবং আমি তোমাকে বলেছি যে আমার সাথে এর কোনো সম্পর্কই নেই এবং এই আমার বাড়িতে থাকে ঠিকই। একে আমি অনেকবার বলেছি, অনেকভাবে একে বাড়ি থেকে উম তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই বউ নাকি যায়নি। তার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই নাকি সে ওই বাড়িতেই রয়ে গেছে এত কিছু করে।" এবার না মুগলি মানে শুধু কাঁদছে। ও ভাবছে মানে ও তখন বুঝতে পারছে যে ও কিভাবে ফেঁসে গেছে। মানে যাকে বিয়ে করে ও সমস্ত সংসার বাড়ি ছেড়ে চলে এসছে, সে মানে অলরেডি বিবাহিত। এবার ওই বাড়িটার সামনেটা যখন ও গেছে, দেখছে হাতে একটা ঝ্যাঁটা নিয়ে
ওর সেই আগের পক্ষের স্ত্রী সে একেবারে ছুটে এসেছে এবং সেই মেয়েটার বয়স কিন্তু মুগলির বরের সমান সমানই প্রায় হবে। তো ওকে তো অকথ্য ভাষায় বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলছে। ওকে প্রায় মারতে পারলে বাঁচে। আর মুগলিকে প্রোটেক্ট করার জন্য ওর স্বামী, ওর শাশুড়ি এরা সবাই কিন্তু ওই বউটাকে বারবার ওরকম দুর্ব্যবহার করা থেকে বিরত করছে। আর তো ওই বউটাকে বলছে, "তুমি চলে যাও, তুমি কেন এই বাড়িতে পড়ে রয়েছো? তোমার স্বামী তোমায় পছন্দ করে না, ও আরেকটা বিয়ে করেছে, তুমি কেন এই বাড়িতে আছো?" এরকম নানান কথাবার্তা ওকে বলছে, কিন্তু সেই বউ এতই দজ্জাল এবং সে এত রেগে গেছে, খুব স্বাভাবিক ব্যাপার যদিও, তো সে ওকে কোনোভাবেই ঘরে ঢুকতে দেবে না। অনেক ঝগড়া অশান্তি এসব করে আল্টিমেটলি ও ঘরে ঢোকে এবং মানে ওদের বাড়িটা ছিল ওই ছেলেটার শ্বশুর মানে বাড়িটা হচ্ছে যে ছেলেটার বাড়ি এবং তার সাথেই লাগোয়া ওদের মানে মুগলির জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো ওই জ্যাঠা শ্বশুররা বললো যে তুই ঠিক আছে, তোমাকে এখন এই ঘরেতে থাকতে হবে, তুমি আমাদের ঘরে এসে থাকো। তো সেই বউকে জোর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সেই জ্যাঠা শ্বশুরের বাড়িতে এবং তারপরে গিয়ে মুগলি একটু শান্তি করে ঘরে বসতে পারলো। এবার মুগলি দেখছে যে ওর সাথে কিন্তু শাশুড়ি ভালো ব্যবহারই করছে, বড় খারাপ ব্যবহার করছে তা নয়, কিন্তু ওর মনে মনে প্রচুর রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। ও ভাবছে যে আমি এত বাজে রকম ভাবে ঠকে গেলাম, একটা বিবাহিত লোককে, যার ২-২.৫ বছর আগে বিয়ে হয়েছে, আমি তাকে বিয়ে করে ফেললাম এবং কেউ আমায় কিছু বললো না। আমার স্বামী যাকে আমি বিয়ে করলাম সে আমার থেকে পুরো বিষয়টা লুকিয়ে গেল। যখন আমাদের অশান্তি হচ্ছে, এভাবে বাইরে থাকতে অসুবিধে হচ্ছে, ভাড়া দিতে অসুবিধে হচ্ছে, তখন কিনা যেহেতু এই বাড়িতে এসে উঠতে হবে, তখন আমি জানতে পারলাম যে আমার স্বামী একটা বউ আছে। কিন্তু ও না, এই যে রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, অভিমান হচ্ছে, ও কাউকে বলতে পারছে না। কারণ ও জানে যে ও যদি রাগ দেখায়ও, দুঃখ দেখায়, কষ্ট পায়, তাতে কিন্তু কারোর বিশেষ কিছু যায় আসবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ও যে এই অভিমানে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে, সেটাও আর সম্ভব না। কারণ ও নিজে থেকে পছন্দ করে বিয়ে করেছে এবং ওর বাবা-মা কিছুটা এরকমই বলে গেছিল যে ও একে তো পালিয়ে বিয়ে করেছে। তারপরে ওর ২ টো বোন আছে, তাদেরকে বিয়ে দিতে হবে। তো এখন যদি ও এই সংসার ছেড়ে গিয়ে বাপের বাড়িতে ওঠে, বাপের বাড়িতে কেউ ওকে সেভাবে মেনেও নেবে না। আর সেটা কিন্তু ওর পক্ষেও খুব মানে ও যে কারণের জন্য বাড়ি ছেড়েছিল, যে ওর ভাই বোনেদেরকে সারাদিন মানুষ করতে হবে, ও পড়াশুনো করতে চায়। তো সেরকম কোনো কিছু তো হবেই না। উল্টে সেটা ওর ওর পক্ষে কিন্তু চরম অসম্মানের হয়ে উঠতে পারে এবং ওর সেই মুখও ছিল না। তাই মুগলি ভাবলো যে আর এটা নিয়ে ঝগড়া করে স্বামীর সাথে অশান্তি করে অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। ও বিয়ে করেছে এবং ও যেটুকু ১-২ দিনই লক্ষ্য করে যে সত্যিই কিন্তু স্বামীর সাথে মানে ওর স্বামী ওই মেয়েটির সাথে কথা বলে না। মানে মেয়েটা বারবার যেচে পড়ে আসে, কথা বলতে চায়। মেয়েটার জন্য কখনো ওর খারাপ লাগে। কিন্তু ওর স্বামী একেবারেই মেয়েটিকে পছন্দ করে না। এবার যখন ওর স্বামীকে জিজ্ঞেস করে যে, "কিভাবে তোমার বিয়ে হলো বা কেন তুমি পছন্দ করো না?" তো তাতে ছেলেটা কিন্তু খুব বেশি কিছু বলতো না। তবে যেটুকু শুনেছিল মানে যেটুকু বুঝতে পেরেছিল যে ওই মেয়েটি নাকি আ ব্যবহার ভালো না, ওর বাবা-মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং ছেলেটির বাবা-মা চেয়েছিল যে ওদের আরকি ঘরে একটা সন্তান হোক বা কিছু। সেরকম কোনো কিছু হয়নি। তো হতে পারে যে সবকিছু মিলিয়ে হয়তো বউটিকে অনেক কথা শোনানো হয় বা বউটির ভিতরেও হয়তো কোনো ওর ব্যবহার ভালো নয়। সবার সাথে একটুখানি কর্কশ রুক্ষ হয়ে কথা বলে। হয়তো সবকিছু মিলিয়েই এদের সাথে আর বনিবনাটা হয়নি এবং ওর স্বামী তো একেবারেই পছন্দ করে না ওদেরকে। তো ভাবলো যে ঠিক আছে, আমাকে যখন জীবনটা এখানেই কাটাতে হবে, এই বাড়িতেই থাকতে হবে, তাহলে মনের ভিতরে বেশি দুঃখ কষ্ট রেখে আর লাভ নেই। এবং ওর শাশুড়ি ওকে বলে দিয়েছিল মুগলিকে যে তোমাকে যদি কিছু হাতে ধরে খেতে দেয় বা তোমাকে যদি কিছু বলে, তুমি কিন্তু সোজা সেটা এসে আমাকে বলবে। মানে ওই মানে তার ওই স্বামীর যে ১ম পক্ষের যে স্ত্রী। তো ও বলেছে ঠিক আছে। এবার যখনই মানে বেশি তো আর বড় ঘর না, তো দেখা হতোই এবং সেই আগের পক্ষের স্ত্রী মুগলিকে কিন্তু ৩ থেকে ৪ বার মানে মারতে ছুটেছে। ইভেন ১-২ বার ওর চুলের মুঠি ধরে মারধরও করেছে ওকে। যদিও বাড়ির লোকেরা সবসময়ই মানে প্রতিবাদ করতো এবং সবাই প্রায় মুগলির দলেই ছিল। কিন্তু ওর না খুব খারাপ লাগতো মনে। মানে ওর নিজের জন্যও খারাপ লাগতো। ইভেন ওর স্বামীর ১ম পক্ষের স্ত্রীর জন্যও খারাপ লাগতো। যে আজকে সেও একটা মেয়ে, এও একটা মেয়ে। তারও নাকি বাড়িতে কোথাও যাওয়ার জায়গা নেই। আজকে ওরও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জায়গা নেই।
তো বুঝতে পারতো যে ও আমাকে মারছে বা আমাকে যে খারাপ কথাগুলো শোনাচ্ছে, এটার পিছনে সঙ্গত অনেক কারণ রয়েছে এবং সেই কারণগুলো কিন্তু মুগলি উপলব্ধি করতে পারতো। যেহেতু ওই যে বললাম যে ওর ম্যাচুরিটি লেভেলটা অনেক বেশি ছিল, ওর বয়সের তুলনায় ও অনেক বেশি ম্যাচিউরড ছিল। তো কোথাও না কোথাও ও বুঝতে পারতো যে কেন ওর সতীন, ওর স্বামী প্রথম পক্ষের স্ত্রী, ওকে দেখলে এত রেগে যেত। কোথাও কিন্তু বেশ বুঝতে পারত। তো এইরকম করে মাস ২-৩ কিন্তু কেটে যায় এবং এই মাস ২-৩ কাটার পরে ও বুঝতে পারে যে ওর স্বামী ওকে পছন্দ করে, ওকে ভালোবাসে এবং সত্যি, সত্যি মুগলির সাথেই কিন্তু ওর স্বামী সংসারটা করতে চায়। ওর যে আগের যে স্ত্রী, আগের পক্ষের যে স্ত্রী, সেই স্ত্রীর সাথে সত্যি ওর সেরকম কোনো কথাবার্তা কিছুই হয় না। স্ত্রী সত্যি তার কোথাও যাওয়ার জায়গা নেই বলে সে জোর করে এই বাড়িতে রয়ে গেছে। এবার মুগলির যে স্বামী ছিল, সেই স্বামী আর ওর যে শাশুড়ি, এই দুজনেই মুগলিকে বলতে থাকে যে, "এই বউকে কিন্তু তোমাকেই সরাতে হবে। এই বউকে আমরা বহু চেষ্টা করেছি, এই বউকে আমরা কিছুতেই তাড়াতে পারিনি। তোমাকে নিজের সংসারটা বুঝে নিতে হবে। এই বউকে একমাত্র তুমিই তাড়াতে পারো। তো তুমি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো, যাতে করে এই বউ কিন্তু যাতে সংসার ছেড়ে চলে যেতে পারে।" এবার ১ম মুগলি এই বিষয়গুলোকে নিয়ে খুব একটা আমল দিত না। কিন্তু আস্তে, আস্তে যত আরো সময় এগোতে থাকে, মুগলি বুঝতে পারে যে ওর স্বামী মানে ওর স্বামী তারপর ওর শাশুড়ি যেটা বলছে সেটা সত্যি কথাই। কারণ এইভাবে ও মানে আগের পক্ষের স্ত্রীর সাথেও মানে স্ত্রী বাড়িতে থাকবে, সে অবস্থা ওর পক্ষে সংসার করাটা কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে। আর নিত্য নতুন ঝগড়া অশান্তি সে তো লেগেই থাকতো। এবার ও তখন ভাবে যে আমি কি করব? এবার ছোট থেকে আমি যে বললাম যে ছোট থেকে কিন্তু মুগলি গরিব হলেও ওর মনে একটা সবসময় চিন্তাভাবনা চলতো যে যে করেই হোক কিছু পয়সা রোজগার করতে হবে। সেটা চাকরি করে হোক, কোনো কাজ করে হোক, যেভাবেই হোক। আর ওর পড়াশোনাটাও করার ইচ্ছে ছিল। এবার ও এমন বিয়ে করে একটা এমন সিচুয়েশন এর মধ্যে চলে এসেছে, ওর পক্ষেও এখন এই সংসার ছেড়ে নিজের বাড়িতে চলে যাওয়া সম্ভব নয়। আবার এই সংসারেও ও কিন্তু থাকতে যথেষ্ট সমস্যা হচ্ছে। সেখানেও অভাব রয়েছে। তার মধ্যে আগের পক্ষের স্ত্রী, সে কোনোভাবেই, তাকে বহুবার বলা হচ্ছে। একবার মুগলি নিজেও বলেছে যে, "আমার সাথে যখন বিয়ে হয়েই গেছে, তোমাকে যখন পছন্দ করে না, তুমি এই বাড়িতে কেন পড়ে আছো?" তো সে কথাতেও কাজ হয়নি। এবার মুগলি ভাবছে যে কি করা যেতে পারে? কি করলে ও সংসারটা ভালো করে করতে পারবে? দুটো পয়সা বেশি সংসারে আসবে। কি করতে হবে? এবং ও তখন বয়স একদমই কম। তো সেজন্য ও নিজেও বুঝতে পারত না। মানে বুঝতে পারছিল না যে ওর কি অ্যাকচুয়ালি করা উচিত। তো এবারে যেটা হলো, মুগলি কিন্তু আস্তে, আস্তে মানে সংসারের বিষয় বুঝতে শুরু করলো এবং বলে না সাংসারিকভাবে পাকাপোক্ত হয়ে ওঠা? আস্তে, আস্তে কিন্তু ও সাংসারিক দিক থেকে পাকাপোক্ত হয়ে উঠতে থাকলো এবং ও বুঝতে পারল যে ওর সংসার তখনই ভালো হবে, তখনই ও স্বাভাবিকভাবে সংসার করতে পারবে, যখন এই ওর আগের পক্ষের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং তার সাথে, সাথে সংসারে ওদের যখন একটুখানি আয় উন্নতি বাড়বে, তবেই সংসারটা ভালো হবে, সুখের হবে। তার আগে কোনোভাবেই সংসার সুখের হওয়া, ভালো হওয়া সম্ভব নয়। এবার ও চিন্তা করল যে কি করে এটা করা যায়। তো বিভিন্ন জায়গায় গ্রামে বিভিন্ন মানুষের কাছেও যেত খোঁজ করার জন্য যে এরকম মানে কি করা যেতে পারে, কি করলে ভালো হয়। তো অনেকে ওকে অনেক রকমের বুদ্ধি দিত। আর যেহেতু ওর বয়সটা একদম কম ছিল, ওকে যে যেটা বলতো না ও সেটা শুনতো। একদিন যেমন একজন ওকে বলেছিল, "তুমি একটা কাজ করো, তুমি একটা জিনিস দেয়, ওকে দিয়ে বলে যে এটা তোমার যে সতীন আছে তার খাবারে মিশিয়ে দেবে। দেখবে ও খুব ঘন, ঘন অসুস্থ হবে এবং তারপরে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে নিজে থেকেই।" এবার ওর বয়স কম। মুগলি সেটাই শুনল এবং শুনে সেই জিনিসটা এনে ওর যে সতীন তার খাবারে কোনোভাবে মিশিয়ে দিল। এবার সেটা মিশিয়ে দেওয়ার পরে দেখছে তার শরীর খারাপও হচ্ছে না, কিছুই হচ্ছে না। কিন্তু সংসারে অশান্তি আরো বাড়ছে। এবং কথায়, কথায় ওর যে সতীন ছিল সে কিন্তু এই মুগলির সাথে খুব খারাপ ব্যবহার করত। তার মনে একটা রাগ ছিল। সে খালি বলত, "তুই আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল।" এরকম নানান কথাবার্তা বলত। ওকে নানান সময় নানা অভিশাপ দিত। চিৎকার চেঁচামেচি করত। এবার মুগলি দেখছে এটাতেও কিছু হলো না। কেউ বলছে যে, "তুমি অমুক জায়গায় যাও, গিয়ে মানত করে আসো, তাহলে দেখবে ঠিক হবে।" এবার ও সেটাও করল। সেখান থেকেও দেখছে যে ও যেরকমভাবে ফল চাইছিল, আশানুরূপ ফল চাইছিল, সেরকম কিছুই হচ্ছে না। আর দিন, দিন ওই ওর যে
বরের যে আগের পক্ষের যে স্ত্রী, সে না মানে এই সমস্ত তার স্বামী বিয়ে করে তার চোখের সামনেই রয়েছে, এগুলো দেখে দেখে না তারও কোথাও একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছিল হয়তো। সে সারাদিন ঘরের মধ্যে বা ঘরের বাইরে থেকে, মানে যখন ও খুব বেশি বকবক করতো, ওকে বলতো যে, "তুমি ঘরে থেকে এরকম বকবক করতে পারবে না, তুমি বাইরে যাও।" তো ওদের ওই দাওয়ার সামনে বসে সারাদিন ওকে উল্টোপাল্টা কথা বলতো। এবং এই জিনিসটা আস্তে আস্তে ওর না মানে ধৈর্যের মানে সহ্য শক্তি, ধৈর্য প্রতিটি মানুষের তো একটা নির্দিষ্ট লেভেল অবধি আছে। তো ও তখন ভাবে যে না, এটা আর এভাবে নেয়া যাবে না। তো একবার কি হলো, গ্রামের অন্যান্য লোকদের ডেকে ঠিক করা হলো যে এই বউটাকে সত্যি তার বাপের বাড়িতে দিয়ে আসা হবে। কারণ বউটার সাথে আর তখন সংসার করার মতো কোনো অবস্থা ছিলও না। কারণ উনি মেন্টালিও একটুখানি ডিস্টার্বড হয়ে গেছিলেন। কিন্তু তার বাপের বাড়ির কোনো খোঁজ খবর, মানে কারোকে কোনো ট্রেস পাওয়া গেল না। এবার তাকে তো আর রাস্তায় ফেলে রাখা যায় না। তো গ্রামের লোকজন বলল যে, "তোমরা যখন মানে একে থাকাকালীনই ছেলের বিয়ে দিয়েছো, তাহলে একে তো আর এখন রাস্তায় ফেলে রাখা যাবে না। খোঁজ খবর চলুক, ওর বাপের বাড়ির কোথাও কারোর যদি খোঁজ খবর পাওয়া যায়, তখন না হয় তাকে তার কাছে দিয়ে আসা হবে। এখন অন্তত আর কিছু করা যাবে না।" যাই হোক, তো ওই বউও থাকছে। কিন্তু মুগলি এবার মনে করল যে না, এবার আমাকে মানে যা হোক, যে পথ দিয়েই হোক না কেন আমাকে কিছু করতে হবে। আর আস্তে আস্তে ও দেখতে পাচ্ছে যে ওদের ঘরের অবস্থা ভালো না। বর্ষার বৃষ্টিতে চাল ফুঁড়ে জল পড়ে। টাকা পয়সাও দরকার। আর ওর স্বামী যেখানে কাজ করে সেখানে খুবই লিমিটেড টাকা পয়সা পায়। তো সেই টাকা দিয়ে সংসার কোনো রকমে চলে। কিন্তু সেটা দিয়ে একটা ভালো পাকা ভালো ছাদ করা, মাটির উপরে কোনো শখ আহ্লাদ পূরণ করা, সেগুলো কোনোটাই সম্ভব নয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই যে ওর ১ম পক্ষের যে স্ত্রী রয়েছে, সেই ১ম পক্ষের স্ত্রীকে কোনো না কোনোভাবেই বাড়ি ছাড়া করতেই হবে। এবার কি করবে? তো প্রচুর ও খোঁজ খবর নিতে লাগলো। তো খোঁজ করতে একজনের ও সন্ধান পায়। একজনের মুখে একজনের সন্ধান পায়। তো সে হচ্ছে বেশ বড় মাপের একজন তান্ত্রিক। তো সেই তান্ত্রিকের খোঁজ পেয়েছে এবং সেই তান্ত্রিকের কাছে নাকি অনেকে ছোটখাটো অনেক সমস্যা নিয়ে গিয়ে সে নাকি উপকার পেয়েছে। তো সে উপকার পেয়েছে বলেই মুগলিকে সে এনার কথা বলেছে যে, "তুমি একবার দেখতে পারো কথা বলে।" এবার তো মুগলি ভাবলো যে ঠিক আছে, আমি তাহলে এর কাছেই যাবো। তো ওই তান্ত্রিক আবার ওদের গ্রামে আর কি ছিল বাড়ি, তো সেই গ্রামে একটা মন্দির ছিল। তো সেই মন্দির সংলগ্ন জায়গায় প্রত্যেক অমাবস্যায় ওই তান্ত্রিক আসতো এবং এসে উনি সাধনা করতো। তারপরে ওখানকার মানুষজনেরা ওনার সাথে দেখা করতে আসতো। হয়তো কোনো কিছুর কোনো সমস্যা আছে কারোর, সে তাকে হয়তো একটা কোনো সমাধান করে দিল। এইরকম টাইপের। তো মুগলি মনে ঠিক করলো যে আমি এনার কাছে যাবো। গিয়ে আমি আমার সমস্যার কথা বলবো এবং নিশ্চয়ই আমি কোনো সমাধান পাবো। এবার মুগলি গেছে। যাওয়ার পরে মুগলি নিজের সমস্যার কথা বলেছে। তো তখন ওই তান্ত্রিক ওকে বলেছে যে, "তোমার সমস্যা সবই শুনলাম। কিন্তু তোমার সমস্যা যেগুলো আছে এগুলো কিন্তু এত সহজে মানে সলভ করা সম্ভব নয়।" তো মুগলি বলে যে, "আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি অনেক ছোটবেলায় বিয়ে করেছি। নিজের মা, বাবা, ভাই-বোন সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে আমি একে বিয়ে করেছি এবং ও আমাকে একদিক থেকে ঠকিয়েছে। আমাকে বলেনি যে ওর আগে একটা বিয়ে হয়েছিল। তাহলে হয়তো আমি এই কাজটা করতাম না। আমার জীবনটা তো চলে গেল। আমি এখন না একে ছাড়তে পারছি, না আমি এখন এভাবে থাকতে পারছি। যদি আমার সংসারে একটু আয় উন্নতি থাকতো, টাকা পয়সা দুটো হাতে থাকতো, আমার যদি এই সতীন আমার সংসারে না থাকতো, তাহলে হয়তো আমি সবকিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে হয়তো আনন্দময়ী সংসারটা করতে পারতাম। কিন্তু আমি সেটা করতে পারছি না।" এবার দেখুন, মানে যেকোনো মানুষ, শুধু মুগলি বলে না, মুগলি না হয় বয়স অনেক কম ছিল। অনেক প্রাপ্তবয়স্ক যথেষ্ট ম্যাচিউরড লোক ও মানুষজনও আছে, যারা হয়তো জীবনের কোথাও না কোথাও এমন একটা সিচুয়েশন এ পড়ে যায়, তখন কিন্তু তাদের মানে তারা দিগ্ভ্রষ্ট হয়ে যায়। তারা যেকোনো মূল্যেই সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে চায়। এবার মুগলির ক্ষেত্রেও ঠিক সেই বিষয়টাই হলো। এবার ও ওই তান্ত্রিককে বলল যে, "আপনি যেভাবেই হোক আমাকে উদ্ধার করুন এই জায়গাটা থেকে।" তো মুগলির কাছে তো টাকা পয়সা সেরকম কিছুই ছিল না। তো যেহেতু মুগলি বিয়ে করে চলে এসেছিল, তো ওর মা অনেক কষ্ট করে, খুবই গরিব ছিল, তো বিয়ে তো সেভাবে দিতে পারেনি। ও তো পালিয়ে বিয়ে করেছিল। তো অনেক কষ্ট করে মুগলির মা মুগলিকে একজোড়া সোনার কানের দুল বানিয়ে দিয়েছিল। পরে এসে আর কি দিয়ে গেছিল। তো মুগলির কাছে মানে সম্পদ বলতে যাকে বলে, ওই সোনার দুলজোড়া ছিল। আর একবার ওর স্বামী ওকে একটা আংটি মতো দিয়েছিল। একটা সোনার আংটি দিয়েছিল। খুবই পাতলা, কিন্তু ওইটুকুই ও দিয়েছিল। এবার
ওই তান্ত্রিক বলছে যে, দেখো দেখো আমি তোমার সমস্যার সমাধান করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, অনেক যজ্ঞ করতে হবে, অনেক অনেক কিছু পদ্ধতি মধ্য দিয়ে যেতে হবে, অনেক দ্রব্য লাগবে, তো সেটার জন্য কিন্তু টাকা পয়সা দরকার। এবার ও বলছে যে কত টাকা, আমার কাছে তো খুব বেশি টাকা পয়সা নেই। তো উনি মোটামুটি একটা টাকার এস্টিমেশন দেয়। তো এবার মুগলি ভাবলো যে ওর কাছে কিছুই নেই, ওর কাছে কিছুই নেই, কারণ ওর সংসারটুকুই সম্বল, আর কিছুই নেই, ও বাপের বাড়ি ফিরতে পারবে না, এই সংসারও ছাড়তে পারবে না। তো তখন অনেক চিন্তা করে ও ভাবলো যে ওর কাছে ওই কানের দুলজোড়া আছে আর ওই আংটিটা আছে। এবার আংটিটা যেহেতু ওর স্বামীর দেওয়া, তো ভাবলো যে কখনো যদি আমার বর আংটিটা দেখতে চায়, তাহলে আমি যদি আংটিটা বেচে দিই তাহলে আমি সেটা দেখাতে পারবো না। ও তখন অনেক চিন্তা করে ভাবলো যে ঠিক আছে, আমার কাছে তো কানের দুলজোড়া আছে, আমি দুলজোড়া বন্ধক রেখে বরং সোনার দোকান থেকে কিছু টাকা নেব। যাই হোক, আমাকে তো আমার সংসারটা করতে হবে। এবং মুগলির মাও কিন্তু সবসময় মুগলিকে একটা কথাই বলতো, মানে উনিও সব শুনেছিলেন, বলতো যে তুই যদি এখন বাপের বাড়ি চলে আসি, তোর বাকি দুই বোনের বিয়ে হতে চাইবে না। আর আমাদেরও সেই ক্ষমতা নেই যে তো মানে তুই বিয়ে করে ফেলেছিস, এখন তোকে বাড়িতে বসে আমরা রেখে দিতে পারবো। তো তুই যেভাবেই হোক তোর শ্বশুর বাড়িতেই মানিয়ে নে, ছেলেটা তো ভালো, তুই এখানেই মানিয়ে নে, এখানেই তুই থাক, বরং চেষ্টা কর যাতে তোর এই স্বামীর আগের পক্ষের স্ত্রী তো সতীন যেন ঘর থেকে চলে যায়। এবং সবাই মিলে এই পুরো জিনিসটার দায়িত্ব যেন এই মুগলির ঘাড়েই দিয়ে দিয়েছিল, যে ওকেই ওর বরের আগের পক্ষের স্ত্রীকে বাড়ি থেকে বার করতে হবে। এবার মুগলিও তখন এক মানে ডেসপারেট হয়ে গেছে যে ওকে করতেই হবে কাজটা। ততদিনে ওর বিয়ে হয়েছে ১.৫-২ বছর হয়েও গেছে। তো যাই হোক, তো তখন ও ওই তান্ত্রিককে বলে যে কি করতে হবে বলুন। বলছে যে তুমি তো ছোট মানুষ, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি তো অনেক কিছু করতে পারবে না। তো আমি এক রাতেই একটা যজ্ঞ করব, এবং সেই যজ্ঞ করে আমি তোমার সমস্যার সমাধান করব। কিন্তু মানে যজ্ঞ করার সাথে সাথেই সবকিছু ঠিক হয়ে যাবে না। সেই দিন পরে আমি তোমাকে একটা কাজ দেব। সেই কাজটা যদি তুমি ঠিক করে করতে পারো, তাহলে দেখবে তোমার সংসারের সমস্ত অভাব-অনটন দূর হয়ে গেছে। আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে, এবং তোমার এই বাড়িতে তোমার যে স্বামীর যে ১ম পক্ষের স্ত্রী, তোমার সতীর, সেও দেখবে নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। এবার ও তো খুব মানে আনন্দ পেয়ে গেছে, খুব এক্সাইটেড যে বাহ! তাহলে তো খুব ভালো হয়। তো ওকে বলল যে ঠিক আছে, তুমি পরের অমাবস্যায় এসো এখানে। পরের অমাবস্যায় তুমি সন্ধ্যে ৭টা নাগাদ আসবে। এবার দেখুন, মানে পুজো আর্চার অনেক কিন্তু বিভেদ আছে। আমরা যেমন ঠাকুর দেবতার পুজো করি, মানে তাতে সেটা দেব দেবী এনাদের আমরা পুজো করি, ঠিক সেরকম ভাবেই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকে জেনে অথবা না জেনে অপদেবতাকেও কিন্তু পুজো করে ফেলে। এবং এই যে অপদেবতা বলা হয়, এদের কিন্তু মানে এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা অনেক মানুষই কিন্তু ঠিকমতো জানেও না। অনেকে হয়তো অনেক তান্ত্রিক বলুন, বা ধরুন যারা অঘরী হয়, তারা বলে যে আমরা এটা সাধনা করছি, এই পুজো করছি। এবং সাধারণ অনেক মানুষও কিন্তু, যেহেতু তাদের সেই বিষয়ে জ্ঞান খুব বেশি নেই, তারা কিন্তু তাদের অজান্তেই এই বিষয়গুলোর মধ্যে ঢুকে পড়ে। এবং তারপরে তার থেকে যে পরিণতি হয়, সেই পরিণতিটা তাদের ভুগতে হয়। কিন্তু সেই পরিণতি ভোগার পরেও তারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারে না যে তাদের পরিণতিটা কেন এই ধরনের পরিণতি হলো। কারণ তাদের কাছে সেই নলেজটাই থাকে না। এবার এদিকে মুগলির ক্ষেত্রে যেটা হলো, মুগলি তখন মানে ওকে তখন কোনো না কোনোভাবে নিজের সংসারটাকে বাঁচাতেই হবে। এবং কারণ এই যে বারবার ঘরে অশান্তি হতো, এর ফলে কিন্তু আস্তে আস্তে মুগলিও রাগ হতো সারাদিন। তো ওর বর বাড়িতে এলে ওর বরের সাথেও ঝগড়াঝাটি করতো। তো আস্তে আস্তে ওর বরের সাথেও কিন্তু ওর একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল। এবার ও তখন বলল যে ঠিক আছে, আমি যা হোক আমাকে দিয়ে যা করানোর আপনি করান, কিন্তু আমার সংসারটা যেন ঠিক থাকে। এইবারে কি হলো, পরের অমাবস্যা দেখতে দেখতে চলে এলো, এবং মুগলিকে বলেছিল যে তুমি সন্ধ্যে ৭টার সময় এখানে চলে আসবে। ওই জায়গাটা থেকে কিছুটা গিয়ে একটা শ্মশান ছিল। তো শ্মশানে গেছে, এবং মুগলি কিন্তু ওর শ্বশুর-শাশুড়িকে বলে গেছিল বাড়ি থেকে। তো ওরা বলছে যে হ্যাঁ, তুমি এগুলো যা বলছো সেই তান্ত্রিক সেভাবে করো। আমিও চাই যে আমার ছেলের সংসারটা ভালোভাবে থাকুক, আমাদেরও আয় উন্নতি হোক। তুমি আর আমার ছেলে ভালোভাবে সংসার করো। শ্বশুর-শাশুড়ি পুরো একদম যাকে বলে ফ্রিডম দিয়ে দিয়েছে। তো ও গেছে। এবার যাবার পরে দেখছে যে শ্মশানের পাশে একটা জায়গায় উনি যজ্ঞকুণ্ড মতো করে কাঠকুট জ্বালিয়ে উনি রয়েছেন, এবং যেখানে তান্ত্রিক বসে রয়েছে ঠিক তার পাশে একটা বিশাল মাটির ঢিবি করে সেখানে মানে
যেই মাটির ঢিবিটা দেখতে খুব অদ্ভুত টাইপের লাগছে, তার কারণ হচ্ছে কেউ যদি খুব অদক্ষ হাতে সেই মাটির ঢিবিটাকে যদি একটা কোনো মূর্তির আকার দিতে চায়, কিন্তু তার হাত খুব একটা ভালো নয়, সে খুব ভালোভাবে কাজটা করতে পারেনি, সেটা দেখে বোঝা যাচ্ছে না যে সে কি অ্যাকচুয়ালি বানাতে চেয়েছে, সে দেবী কি বানাতে চেয়েছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু দেখছো এরকম একটা মানে মাটির ঢিবিতে মূর্তি মতো একটা শেপ দেওয়া রয়েছে, এবং তার মাথার উপরে প্রচুর প্রচুর লাল ফুল দেওয়া রয়েছে, এবং এক গাদা সিঁদুর লেপে মানে সাইড করে দেওয়া রয়েছে, এবং ওখানে ধুনো জ্বলছে, আর কোনো ইলেকট্রিকের আলো নেই, ওই ধুনোর আলোই যেটুকু, আর দু একটা মোম জ্বলছে। ওকে বলে যে তুমি এখানটা বসো। এবার ও বসেছে। বসার কিছুক্ষণের মধ্যে মানে উনি ওনার মতো কাজকর্ম করছে, তো বলেছে তোমার স্বামীর নাম কি বলো, তোমার যে বাড়িতে যে সতীন রয়েছে তার নাম কি বলে, সব সমস্ত নাম টাম দিয়েছে। দেওয়ার পরে ওকে একটা মাটির সরা দিয়েছে। মাটির সরা দিয়ে বলছে যে তুমি তোমার আম বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা রয়েছে, সেই বৃদ্ধাঙ্গুলিটা কেটে ৪-৫ ফোঁটা রক্ত এর মধ্যে দাও। এবার ও না খুব আঁতকে উঠেছে যে নিজের আঙুল নিজে কেটে আমি রক্ত এই সরার মধ্যে ফেলবো, এটা আবার কিরকম। এবার ও গ্রামে থেকে অনেক পুজো আর্চা দেখেছে, কিন্তু কখনো এরকম কোনো পুজো আর্চা বা পুজোর এরকম কোনো নিয়মও কোনোদিনও দেখেনি। এবার এদিকে ও তখন বলছে না আমার খুব ভয় করছে, আমি পারবো না। তো তখন বলছে তাহলে তুমি আমার কাছে এসেছো কেন? তুমি আমার কাছে তোমার পরিবারের তোমার সংসারের সমস্যার সমাধান করতে এসেছো, আর তোমাকে আমি একটা সামান্য জিনিস বললাম, তুমি সামান্য জিনিসটা করতে পারছো না, এরকম করলে তো হবে না। তো যাই হোক, তো অনেক কষ্ট করে ওকে একটা ধারালো ছুরি মতো একটা জিনিস দেয়, এবং সেটা থেকে ও আঙুলটা কাটে এবং কেটে ৪-৫ ফোঁটা রক্ত ওই মাটির সরার মধ্যে দেয়, এবং সঙ্গে সঙ্গে ওই মাটির সরাটা নিয়ে ওই তান্ত্রিক কি করে, ওই সামনে যে যজ্ঞকুণ্ড মতো করেছে তার পাশে যেরকম মাটির ঢিবি করা রয়েছে সেইখানে সঙ্গে সঙ্গে রক্তর ফোঁটাগুলো ঢেলে দেয়। এবং তখন তারপরে উনি কিছু মন্ত্রতন্ত্র বলতে থাকে, আর ঠিক সেই সময় এই মুগলির কিরকম না মাথাটা খুব যন্ত্রণা করতে শুরু করে, মানে হঠাৎ করেই। কোনোদিনও এরকম ভাবে ওর কোনোদিনও মাথা যন্ত্রণা করেনি, কিন্তু হঠাৎ করেই ওর মাথাটা প্রচন্ড ধৈর্যেও মাথা যন্ত্রণা করা শুরু হয়। এবার এত মাথা যন্ত্রণা করছে, ও না মানে ওখানে বসে থাকতে পারছে না। তো ও যথারীতি সেই তান্ত্রিককে বলেছে আমার না খুব মাথা যন্ত্রণা করছে। তান্ত্রিক বলছে যে তো আমি কি করব, তোমাকে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে, তুমি এই কাজে বসেছো, এটা কিন্তু তোমাকে পুরো শেষটা করা অব্দি কিন্তু তুমি উঠতে পারবে না। এবার মুগলির মনে তখন জেদ যে না যে করেই হোক ওর সংসারটা বাঁচাতে হবে, তো ও দাঁতে দাঁত চেপে ওইখানে বসে আছে। এইবারে যেটা হলো, মানে ওই হঠাৎ করে ওই তান্ত্রিক বিভিন্ন মন্ত্রতন্ত্র বলতে বলতে খুব জোরে হেসে উঠেছে। এবার মুগলি না মানে পুরো ভয় পেয়ে গেছে। প্রথম কথা হচ্ছে একা শ্মশানে রয়েছে, তখন প্রায় রাত ৯টা বেজে গেছে। তো তখন ওই তান্ত্রিক বলছে যে তুমি যে কাজটা করতে চাইছো, যে জিনিসটা তুমি চাইছো, তুমি সেই জিনিসটা পেয়ে যাবে। আমি যার আরাধনা করছি সেই নামটা আমি এখানে বলছি না। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি কোন নামটার কথা বলছি। তো যাই হোক সেটা হয়তো এখানে আমি এভাবে বলব না। তো বলছে যে সে তোমার এই কাজটা করে দেবে। সে আমাকে আ আরকি অভয় দিল যে সে কাজটা তোমার করে দেবে। কিন্তু তোমাকেও কিন্তু তার হয়ে কিছু একটা কাজ করতে হবে। এবার ও ভাবছে যে কাজ করতে হবে, মানে ও ভাবছে আমরা যখন ঠাকুরের কাছে যাই, কোনো প্রার্থনা করি, মনস্কামনার কথা জানাই, তো ও ভাবছে যে ও সেরকমই গেছে। এবার তার বদলে আমরা অনেক সময় কি বলি যে ঠাকুরের কাছে যাই, যারা মানত করে তারা হয়তো পরে নিজের মনস্কামনা পূর্ণ হলে হয়তো নিজেদের মতো করে সাধ্য অনুযায়ী পুজো-টুজো দিয়ে আসে। এবার ও ভাবছে যে আমাকে আর কি করতে হবে? তো তখন ওই তান্ত্রিক বলছে যে এটা কিন্তু সাধারণ কোনো দেবদেবীর পুজো নয়। এটা হচ্ছে একটা বিশেষ শক্তিকে পুজো করা। এবং ওই যে ও হাতে যে রক্তটা দিল এবং সরা করে সেই রক্তটা উনি ওই মাটির ঢিবি করে যে মূর্তি বানিয়েছে সেখানে যে ঢেলে দিল, তার মানে হচ্ছে যে ও নিজেকে, নিজের রক্ত দিয়ে নিজেকে ও সেই শক্তির কাছে সমর্পণ করল। এবার এবার দুজনেরই দুজনের প্রতি সেই শক্তিরও ওর প্রতি যে মুগলির প্রতি যেমন একটা দায়িত্ব হয়ে গেল, ও এই কাজটা করে দেবে, ওর সংসার থেকে ওর সতীনকে তাড়িয়ে দেবে, ওর স্বামীর আয় উন্নতি হয়ে যাবে, এটা যেমন হবে, ঠিক তেমনই মুগলিকেও কিছু একটা এমন করে দিতে হবে যেটা এ চাইছে। এবার না ও ব্যাপারটা যেহেতু ওর বয়সটাও কম ছিল, তো ও না ১ম ব্যাপারটা বুঝতে পারেনি।
তো তখন ও বলছে যে, "হ্যাঁ, আমি আমার সাধ্যমতো আমি পুজো পুজো আর্চা দিয়ে দেবো। আপনি বলুন কবে দিতে হবে?" তখন বলছে, "না, এটা কোনো পুজো আর্চার বিষয় নয়। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমারই মানে নিজের ভাই-বোন হতে হবে। মানে অন্য কোনো মানে মাসতুতো পিসতুতো এরকম ভাই-বোন হলে হবে না। নিজের ভাই-বোন আছে এরকম আ আরকি কারোর অনেকটা রক্ত, প্রায় উনি একটা সরা দেখবো যে সরা ভর্তি রক্ত তোমাকে এনে দিতে হবে।" এবার ওর না মানে পুরো শরীরটা কেঁপে গেছে এটা শুনে। যে এটা আবার কি? মানে মানে আমি একটা মনস্কামনা জানিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমাকে বললেন যে আপনি আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন। এখন আপনি আমাকে বলছেন যে আমার নিজের রক্তের সম্পর্কের ভাই-বোনের কারোর একশরা মানে কারো শরীর থেকে একশরা রক্ত আপনাকে দিতে হবে। এটা কিরকম? এটা আমি কি করে করব? আর একটা মানুষের যদি হাত কেটেও যায়, হালকা করে একটা হাত কেটে গেল, তাতে কতটা রক্তই বা বেরোতে পারে? সেটা নিয়ে নিশ্চয়ই একটা সরা পুরো ভরে যাবে না সেই রক্তে। তো এটা শুনে না মানে ওর রীতিমতো মানে ভিতর থেকেও কেঁপে যায় ভয় যে এটা কি শুনছি আমি। মানে ওর সংসারকে বাঁচাতে চাইছিল সেটা একদম সত্যি কথা। কিন্তু তাই বলে এভাবেও চাইছিল না যাতে করে ওর নিজের ভাই-বোন বা নিজের ওর রক্তের সম্পর্কে নিজের আপনজনেরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা ও কখনোই চায়নি। তো ও তখন বলে যে, "না, আমি এটা করব না।" এবং এই কথা যখন ও বলে যে, "আমি করব না", তখন কিন্তু ওই তান্ত্রিক খুব রেগে যায়। এবং এখানে একটা জিনিস বলে রাখি, যেটা লিখেছে ইমেলে, যে এই জিনিসটা করার জন্য ও কিন্তু ওই সোনার দুল দুটো বন্ধক রেখে বেশ কিছু টাকা ওই তান্ত্রিককে দিয়েছিল। এবং এই কাজটা করার আগে তান্ত্রিক কিন্তু এই ধরনের কিছু যে করতে হতে পারে সে কথা কিন্তু মুগলিকে একেবারেই বলেনি। সেই ব্যাপারটা সে পুরো চেপে গেছিল। এবার ও না বুঝতে পারছে না যে তান্ত্রিক কেন এরকম বলছে। তো তান্ত্রিককে ১ম এ বোঝানোর চেষ্টা করে এবং তারপরে যখন ও বুঝতে পারে যে এটা তান্ত্রিক কোনোভাবেই কথা শুনছে না, ওর উপরে খুব রেগে যাচ্ছে উল্টে, ও ওখান থেকে ছেড়ে ছুড়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এবার যখন ও দৌড়ে পালিয়ে আসছে, সেই মুহূর্তে না মানে ১ম এ তো ওই তান্ত্রিক ভীষণ রকমভাবে রেগে গেছিল। কিন্তু তারপরে উনি না মানে ও যখন চলে যাচ্ছে তখন হাসতে, হাসতে বলছে যে, "যে শক্তি" মানে ওই নামটা করে বলে যে, "তুই এর থেকে এই শক্তির থেকে তুই পালিয়ে বাঁচবি ভাবছিস? তুই কাজটা শুরু করেছিস, তুই কাজটা শেষ করলি না। এ জিনিস কিন্তু তোকে ছাড়বে না। তুই দেখ এর কি হয়। এ কিন্তু তোকে ছাড়বে না, ছেড়ে কথা বলবে না।" এই বলে চলে গেল। আ তো এটা না ও শোনে। কিন্তু তখন ওর বয়স কম আর ও এত কিছু বুঝতোও না। তো বাড়িতে চলে আসে এবং ওর শাশুড়ি জিজ্ঞেস করে যে, "কি ব্যাপার তুমি করেছো?" ও তখন মিথ্যে কথা বলে। বলে যে, "হ্যাঁ, সমস্ত আমি যা যজ্ঞে বসেছিল আমি বসেছি। যা বলার ছিল আমি জানিয়ে চলে এসেছি।" এবার ওর না সারারাত ভয় লাগছে প্রচন্ড। যে কি হলো বিষয়টা? এরপরে যেটা মানে এরপরে ৪-৫ দিন কেটে যায়। কিন্তু যেটা সবথেকে বেশি খারাপ হলো সেটা হচ্ছে যে ওর হঠাৎ করেই একদিন ও মানে ৪-৫ দিন পরে আরকি ওদের পাড়ার একজন আসে। গ্রামের এসে ওকে বলছে যে, উম "তোমাদের বাড়িতে তো সকলে খুব অসুস্থ। বিশেষত তোমার ২ বোন খুব অসুস্থ হয়ে পড়েছে।" এবার ওর বাপের বাড়ির সাথে যোগাযোগ ছিল, খুব সামান্যই যোগাযোগ ছিল। খুব বেশি যোগাযোগ ছিল না। কিন্তু ওর বাবা, মা, ভাই-বোন সবাই দেখি খুব ভালোবাসত। এবার ও যেই মুহূর্তে শুনলো যে ওর ২ বোন খুব অসুস্থ এবং ওদের তো ওরকম আর্থিক অবস্থা নয় যে অসুস্থ হবে সঙ্গে, সঙ্গে হাসপাতালে নিয়ে যাবে এরকম খুব ভালো চিকিৎসা করতে পারবে সেটা তো সম্ভব নয়। তো ও তখনই দৌড়ে ছুটে চলে গেছে। এবং যখন গেছে গিয়ে দেখছে ওর ২ বোন একেবারে মানে মেঝের সাথে প্রায় মিশে যাচ্ছে। এতটা খারাপ অবস্থা। তো ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কিছু বুঝতে পারছে না কি করবে। তো যাই হোক ধার বাকি করে এই মুগলি ঠিক করে হাসপাতালে নিয়ে যাওয়া। ওখানকার কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ওদের ট্রিটমেন্ট চলতে থাকে। এবার ওদের যেটা সমস্যা হয়েছে বলছে যে কঠিন রোগ হয়েছে। মানে এত বেশি ওদের জন্ডিস লেভেল এত বেশি বেড়ে গেছে যে সেটা একটা খুব মারাত্মক লেভেলে পৌঁছে গেছে। এইটা হচ্ছে শরীর খারাপটা। এবার ও ভাবছে যে এটা কি কাকতালীয় নাকি সেইদিন ওই যে তান্ত্রিকের কাছে ও গেছিল, সেই তান্ত্রিক যেমন বলেছিল যে ওর প্রিয় মানুষের ক্ষতি হতে পারে এটাও বলেছিল, সেটার জন্য এটা হয়নি তো? এবার ও না প্রচন্ড কাঁদছে। এবং ওর বারবার মনে হচ্ছে যে আমি আমার সংসার বাঁচাতে গিয়ে আমি যে জিনিসে পা দিয়ে ফেলেছিলাম তার জন্য এটা হয়নি তো? এবার ডাক্তার নিজের মতো চিকিৎসা করছে। ডাক্তার বলছে, "হ্যাঁ, ভালো হয়ে যাবে।" কিন্তু ওর মনটা না কিছুতেই মানছে না। ওর খালি মানে মনটা কু গাইছে যে কিছু হয়ে যাবে না তো? কিছু হয়ে যাবে না তো? এবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওই ঘটনার ঠিক আর ২-৩ দিন পর থেকে ওর ২ বোন সুস্থ হয়ে গেল এবং
মানে এই সুস্থ হয়ে যাওয়ার ঠিক আগের রাত অবধিও কিন্তু ওর বোনেদের অবস্থা খুব খারাপ ছিল। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ও বাড়ির বাইরে বেরিয়ে জাস্ট এমনি খোলা আকাশের দিকে তাকিয়ে মুগলি নাকি বলেছিল যে, "আমার ২ বোনের কোনো ক্ষতি করো না।" মানে সে শক্তির উদ্দেশ্যে বলেছিল যে, "যদি তুমি এটা করে থাকো তুমি ক্ষতি করো না। তোমার আমি আমি তো কথার খেলাপ করেছি। আমি তো কাজটা মানে পুরোপুরি সম্পূর্ণ না করে উঠে এসেছিলাম। যদি কোনো কিছু খারাপ করতে হয় তাহলে তোমরা আমার করো। আমার বোনেদেরকে ছেড়ে দাও।" তো অদ্ভুতভাবে মানে এটা কাকতালীয় নাকি জানি না। কিন্তু ওর বোনেরা কিন্তু ঠিক তার পরের দিন সকাল থেকে আস্তে, আস্তে সুস্থ হতে থাকে। তার ২ দিন পর হাসপাতাল থেকেও ছেড়ে দেয়। এদিকে ওর বোনেরা ২ বোন যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরে, সেইদিন সেদিন থেকেই কিন্তু মুগলির প্রচণ্ড মাথা যন্ত্রণা করা শুরু হয়। আর প্রত্যেক মুহূর্তে মুগলির মনে হতে থাকে কেউ যেন ওকে পিছন থেকে ঠেলে ফেলে দিতে চাইছে। সেটা বাথরুমে ঢুকলে মনে হচ্ছে বাথরুমে কেউ ওকে ঠেলে ফেলে দিতে চাইছে। ও হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ ওকে ঠেলে ফেলে দিতে চাইছে। কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন ওকে কেউ ধাক্কাটা মারছে, কিন্তু পুরো শরীরে এসে যেন ধাক্কার পুরো চাপটা যেন ওর শরীরে লাগছে না। মানে কেউ যেন ধাক্কাটাকে সামলে দিচ্ছে। এরকম ওর বারবার মনে হয়েছে, একাধিকবার মনে হয়েছে। এবং সবথেকে মানে ডেঞ্জারাস বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে ওদের বাড়িতে উনুন ছিল শ্বশুরবাড়িতে। তো উনুনে ও একটা কিছু রান্না করে উনুনটা তখন একদম গনগনে আঁচ। রান্না করে সেটাকে নামিয়ে আরেকটা কড়াই চাপাবে। সেই মুহূর্তে ওর মনে হলো যেন ওর পিঠের কাছে কেউ জোরে ধাক্কা দিল। এবং ধাক্কা দিতে ও এত জোরে উনুনের উপরে উল্টে পড়েছে যে উনুন ভেঙে গেছে। মানে ওই জ্বলন্ত উনুন ভেঙে গেছে, মাটির যেহেতু ছিল। ভেঙে গিয়ে ও পুরো মুখ থুবড়ে পড়েছে। কিন্তু সামনে আবার একটা মানে বালতিতে জল ছিল, খাবার জলই রাখা ছিল। যেহেতু সঙ্গে, সঙ্গে ওই উনুন ভাঙার পরে জলটাও উল্টে যায়, সেইজন্য কিন্তু ওর যতটা আঘাত পাওয়ার কথা ছিল, যেভাবে পুড়ে যাওয়ার ব্যাপার হলেও হতে পারত, সেই জিনিসটা থেকেও রক্ষা পেয়ে যায়। তো এরপরে ও বুঝতে পারে যে সমস্ত যে ভুলটা হয়েছে বা যা ওর সাথে ঘটছে, সে সবকিছুর জন্য কিন্তু ওই তান্ত্রিক দায়ী। এবার ও এই কথাটা না কাউকে বলতে পারছে না। কিন্তু ও বুঝতে পারছে যে এভাবে চলতে, চলতে একদিন কোনো না কোনো দুর্ঘটনা বা বিপদ না ঘটে যায়। আর এদিকে কিন্তু ওর বাড়িতে যেরকম ওই ওর বরের ১ম পক্ষের স্ত্রী রয়েছে, সবকিছু কিন্তু সেরকমই চলছে। সেই দিক থেকে কিন্তু এতটুকু কোনো উন্নতি হয়নি। তো এরপরে যেটা হলো, এরপরে ও তারাপীঠের যে তারামা রয়েছে, মনে, মনে সেই তারামাকে ও খুব স্মরণ করে। কারণ ওর মায়ের কাছে শুনেছিল যে তারামাকে স্মরণ করলে কেউ যদি খুব মন থেকে ভালোবেসে শ্রদ্ধা সহকারে মাকে ডাকে, মা কিন্তু সাড়া দেন। তো ওর মায়ের থেকে যখন এটা শোনে, ও তখন মনে, মনে তারামায়ের কাছে ক্ষমা চায় ও যেটা করেছিল সেটার জন্য। এবং ও বলে যে, "আমি যা করেছি তার জন্য আমার খারাপ লাগে। আমার ভাই-বোন, তারপরে আমার স্বামী, আমার শ্বশুর-শাশুড়ি এদের যেন কারো কোনো ক্ষতি না হয়। আর আমিও একটুখানি সুখের মুখ দেখতে চাই। আমিও একটু চাই আমার ঘরে একটু সচ্ছলতা আসুক। আমি আমার স্বামীর সাথে ভালো করে সংসার করি। এটুকুই আমি চাইতাম। আমি কারোর কোনো ক্ষতির জন্য কিন্তু এই কাজ করিনি।" এই বলে ও মায়ের কাছে মানে একটা মানত মতো করে এবং অদ্ভুতভাবে এই ৩-৪ মাসের মধ্যে কিন্তু ওর সংসারে একটা বিশাল পরিবর্তন আসে। ওর স্বামী কিন্তু মানে একটা বন্ধু আসে, সেই বন্ধুর সাথে ওর স্বামী একটা নতুন ব্যবসা শুরু করে। যে কাজ করতো আরকি ওই মেকানিক্স এর কাজ, সেই কাজই শুরু করে এবং সেই কাজটা খুব ভালোভাবে আস্তে, আস্তে চলা শুরু হয়। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওর স্বামীর যে ১ম পক্ষের যে স্ত্রী ছিল, সে কিন্তু মানে আস্তে, আস্তে সে আরো খিটখিটে হয়ে যায়, আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে। মানে একটা চরম লেভেলে চলে গেছিল। তো এই জিনিসটা মানে শুনে মানে ওনার বাপের বাড়ির লোকের তো তখন কোনো খোঁজ পাওয়া যায়নি। তো ওই বউটির এক মামার খোঁজ পাওয়া যায় এবং এই এই বাড়ির লোকেরা তখন দেখছে যে এর তো অবস্থা খুব খারাপ, একে তো আর বাড়িতে রাখা যাবে না। তো তখন যখন ওরা ভাবছে যে ওকে কোথাও কোনো মানসিক হাসপাতালে বা কোথাও একটা দিয়ে আসবে, তো সেই সময় ওই মামা এসে কিন্তু ওই বউটিকে নিয়ে চলে যায় এবং সেই মামা এসে বলে যে এই বাড়িতে তো আর আসার কোনো প্রসঙ্গ নেই। আর ও আদৌ পুরোপুরি কতটা সুস্থ হবে কি হবে না সেটাও বোঝা যাচ্ছে না। তো যেটা আরকি মুগলি চেয়েছিল ঠিক সেটাই হয়, কিন্তু অন্যভাবে হয়। যেভাবে ও চেয়েছিল তো সেভাবে হয়নি। নিজে থেকে হয়তো সে চলে যায়নি। কিন্তু তার মামা আসে এবং হ্যাঁ, হয়তো অশান্তিটা আরো একটা সময় আরো বেড়ে গেছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে সেটা কিন্তু সম্পূর্ণ আবার ঠিক হয়ে গেল। তো ওর স্বামীরও আস্তে, আস্তে আয় উন্নতি বাড়তে লাগলো। সেই আম ১ম পক্ষের স্ত্রী সেও বাড়ি থেকে চলে গেল। সেও আর কখনো ফেরত আসেনি। এবং আস্তে, আস্তে কিন্তু মুগলির জীবনটা অনেক ভালো হলো।
কিন্তু তারপরেও মুগলি আর কি ভেবেছিল, কিছুদিন পরে আবার মুগলির ছেলে মেয়ে হয়। তারপরে মুগলি আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন সেইখানে, সেই আর কি যেখানে আর কি কাজ করতো, তো সেইখানেই উনি একটা কাজে যোগ দেয়। কারণ তার মনে হয়েছিল যে তার ছেলেমেয়েরা তখন, মুগলির ছেলেমেয়েরা একটু একটু বড় হয়ে গেছে, ও যেটা চেয়েছিল যে ও নিজের পায়ে দাঁড়াবে, নিজে কাজকর্ম করবে। তো সেইখানেই ও চা জল দেওয়ার কাজকর্ম, এই কাজগুলো শুরু করে এবং তারপরে সেখান থেকেও আরেকটু ভালো কাজেও ও প্রমোটেড হয়ে যায়। তো এইভাবেই কিন্তু এই মুগলি মেয়েটির জীবনটা আস্তে আস্তে সুখের মুখ দেখে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।